হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। কিউএ ব্রেইনসের পক্ষ থেকে আজ আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন। আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন আপনাদের সকলের পছন্দের রোড টু এসডিটি ফাউন্ডার সালমান ভাই। ভাইয়া সেফলতে সিনিয়র এসকিউ ইঞ্জিনিয়ার হিসেবে আছেন। হ্যালো ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমাদের সাথে আজকে আরো দুজন গেস্ট আছেন, রাইজ আপ ল্যাবসের এসকিউ টিম লিড দীপন ভাইয়া এবং ওয়াসিফ ভাই। ভাইয়া, দীপন ভাইয়া কেমন আছেন? হ্যালো আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? একদম ভাই, আলহামদুলিল্লাহ। আপনি সালমান ভাই কেমন আছেন? আচ্ছা, ওয়াসিফ ভাই কেমন আছেন? Okay, Alhamdulillah. Hello, Salman Bhaiya, Deepan Bhaiya. Good to see you. Hello. Good to see you. Nice to see you. ওয়াসিফ ভাই কিন্তু আমাদের কিউ ব্রেইনস এর প্রোডাক্ট কোঅর্ডিনেটর, এবং আমরা সকলেই জানি যে কিউ ব্রেইনস কিউ ইঞ্জিনিয়ার এবং এনথুসিয়াস্টদের ইন্টারঅ্যাকশন ফর একটি গ্লোবাল কমিউনিটি। এখানে কিউ এর রিলেটেড বিভিন্ন ধরনের কোয়েশ্চেন অ্যান্সার থেকে শুরু করে বিভিন্ন জিনিস শেয়ার করা হয়, এবং জবস নিয়েও গ্লোবাল প্ল্যাটফর্মে যত ধরনের জব আছে সেটা নিয়েও কিন্তু লাইভ আপডেট পাওয়া যায় কিউ ব্রেইনস। সো আশা করছি অনেকেই জয়েন করে ফেলেছেন। তো আমরা শুরু করছি। আজকের আমাদের ওয়েবিনারের টপিকটা হচ্ছে কিউএ তে আগ্রহী যারা ক্যারিয়ার করতে, যারা ফ্রেশ গ্রাজুয়েটস আছেন বা ফাইনাল ইয়ার স্টুডেন্ট যারা অলরেডি প্রিপারেশন নিচ্ছেন, ইভেন যারা অন্য ক্যারিয়ার থেকে কিউএ তে ক্যারিয়ার সুইচ করতে চাচ্ছেন, তাদের সকলের জন্যই আমরা হচ্ছে আজকে ওয়েবিনারটা রেখেছি। এবং ইউজুয়ালি কমন কোয়েশ্চেন্স যেগুলো থাকে যে কিউএ তে ক্যারিয়ার করতে কি ধরনের স্কিল ডেভেলপ করা উচিত বা কি কি শেখা উচিত, আমি মনে করি ভাইয়ারাও এই ধরনের কোয়েশ্চেন অনেক পেয়ে থাকে। তো আপনাদের জন্য স্পেসিফিক্যালি আজকের আমাদের এই আয়োজনটি। তো আমরা শুরু করবো সালমান ভাইকে দিয়ে। ভাইয়া, প্রথমে আমরা যেটা জানতে চাই সেটা হচ্ছে যে কিউএ তে যারা ক্যারিয়ার করতে আগ্রহী তাদেরকে যদি আপনি মার্কেটের ডিমান্ডটা বাংলাদেশে এবং গ্লোবাল প্ল্যাটফর্মে এই অপরচুনিটিস কেমন আছে এটা নিয়ে একটু আইডিয়া দেন। ওকে, থ্যাংক ইউ আপু, চমৎকার একটি কোশ্চেন করেছেন। তো কিউএ যারা যারা কিউএতে নতুন করে ক্যারিয়ার তৈরি করতে চাচ্ছে বা যারা ফ্রেশ গ্রাজুয়েট যারা কিউএতে আসতে চাচ্ছে, তাদের নানান রকমের একটা কনফিউশন থাকে যে আমি আসলে কোন ক্যারিয়ারে যাব বা কিউএ কেমন হবে। তো এরকম অনেক ধরনের কোশ্চেনারিজ থাকে। তো সেই পার্সপেক্টিভ থেকে বলবো যে বর্তমানে বিশেষ করে করোনা পরবর্তী সময়ে কিউএর ডিমান্ড কন্টিনিউয়াসলি গ্রোয়িং, এবং আগের বছরে আপনি যতটা না দেখবেন যে ডিমান্ড, এই বছরে কিন্তু আরো বেশি, তার পরের বছর আরো বেশি হবে। তো বিশেষ করে এআই আসার পরে আমাদের অনেকেরই একটা খুব কনফিউশন যে এআই কি আমাদের চাকরি খেয়ে নিবে নাকি আমি ওই প্রফেশনে যেতে পারবো কিনা, এরকমও অনেক কোশ্চেন থাকে। তো ব্যাপার হলো যে ডেভেলপমেন্ট অ্যান্ড কিউএ এই দুইটা এমন একটা প্রফেশন, মানে এই দুইটা ছাড়াও হয়তো আমি বলবো যে আপনার ডেভঅপস বা এই রিলেটেড যে ক্যারিয়ার সেক্টর গুলো আছে, এখানে আসলে এতটা ডিমান্ড যে এখানে আপনি এআই কে যদি নিজের কম্পিটিটর ভাবেন তাহলেই আপনি লস করবেন, বরং তারা কিন্তু আপনার ইফিসিয়েন্সি লেভেল বাড়াচ্ছে। এবং এই কারণেই বাংলাদেশ সহ গ্লোবালি কিউএর চাহিদা কিন্তু কন্টিনিউয়াসলি বেড়েই চলছে। শুধু যদি আমি বাংলাদেশে বলি তাহলে করোনা পরবর্তী সময়ে প্রচুর পরিমাণে ডিমান্ড অলরেডি শুরু হয়েছে, এবং দেশের বাইরে 2016-17 সাল থেকে কন্টিনিউয়াসলি কিন্তু কিউএর মার্কেট অলরেডি রেডি। তার মানে আপনি যদি বাংলাদেশে জবের চিন্তা করেন, আপনি যদি স্কিলড হন তাহলে ডেফিনেটলি আপনি একটা ভালো জব পাবেন, এবং দেশের বাইরে যদি চিন্তা করেন তাহলে তো আপনি ডেফিনেটলি পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি রিমোট জব চুজ করতে পারেন, অথবা দেশের বাইরে গিয়ে সরাসরি জব সার্চ করতে পারেন,
অথবা আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি অ্যাকচুয়ালি কোনোভাবেই লস হবেন না। তবে এইখানে আপনার ডেভেলপমেন্টে যেমন খুব স্কিল ডেভেলপমেন্টের একটা ব্যাপার থাকে, কিউএতেও কিন্তু সেম আপনার একটা স্কিল থাকতে হবে। অনেকেরই যেমন ধারণা থাকে যে ডেভেলপমেন্টে হয়তো স্যালারি বেশি, কিউএতে কম, বা ডেভেলপমেন্টের জব অপরচুনিটি অনেক বেশি, কিউএতে কম। এটা আসলে টোটালি ডিপেন্ড করবে আপনার স্কিলের উপরে। তো আপনি যত বেশি স্কিলড হবেন আপনি জব পাবেন, এমন না যে আপনি একটা স্কিল শিখে বসে আছেন আপনি জব পাচ্ছেন না। অ্যাটলিস্ট কিউএ সেক্টরে আমি এমনটা দেখিনি। এবং আমি সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে কাজ করছি 2015 সাল থেকে। তো তখন থেকে আমি দেখে আসছি যে ইন্ডাস্ট্রিতে কিউএ আসলে কতটা ক্রুশিয়াল রোল প্লে করে। আমাদের সময় কিন্তু খুব বেশি কিউএ ছিল না, কিন্তু আপনি ভালো কোম্পানিগুলোতে দেখবেন, আমাদের সময়কার কথা বলছি, তখন যে ভালো কোম্পানিগুলো ছিল তারা কিন্তু কিউএর নিড তখন থেকে বুঝতে পেরেছে। এবং এখন যারা স্টার্ট আপ তারা কিন্তু এখনো বুঝতে পারছে যে কিউএ ছাড়া আসলে সফটওয়্যারের মতো একটা ক্রুশিয়াল জিনিস যেটা কোনোভাবে রিলিজে দেয়া পসিবল না। কারণ কি, যে একটা সফটওয়্যার আসলে কি কি কাজ করে আপনি যদি দেখেন, যে এডুকেশনাল সফটওয়্যার সিস্টেম আছে, মেডিকেল সফটওয়্যার সিস্টেম আছে, অ্যারোনটিক্যাল সফটওয়্যার সিস্টেম আছে, অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে। তো এইগুলো আসলে কেন? তো এগুলো তো আসলে মানুষের বিভিন্ন রকমের প্রবলেম সলভ করার জন্য। এই যে আপনি আহ, একটা ব্যাংকিং সিস্টেম ইউজ করতেছেন, যে কোনো সময় আপনি কাউকে মানি সেন্ড করতেছেন, পেমেন্ট করতেছেন। আপনি চিন্তা করেন কোনো কারণে আপনি একজনকে টাকা পাঠালেন, কিন্তু আপনার আপনার টাকাটা গেল না, হয়তো তার খুব ইমার্জেন্সি দরকার ছিল। বা এমন হতে পারে যে আপনি টাকাটা পাঠিয়ে দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কেটে গেছে, কিন্তু সে আসলে টাকাটা পায়নি। তো এরকম যদি প্রবলেম হয় তাহলে আপনি বুঝতে পারছেন যে সাধারণ মানুষ কি পরিমাণ প্রবলেমের সম্মুখীন হবে। আবার এমনও হতে পারে ফিচারগত দিক থেকে হয়তো ঠিক আছে, কিন্তু অনেক মানুষ যখন অ্যাট এ টাইম ওই সার্ভিসটা ইউজ করে তখন হয়তো সার্ভার ডাউন হয়ে গেল। আমরা কিন্তু মনে হয় অনেকেই এই প্রবলেমটা ফেস করেছি যে একটা একটা ব্যাংকে আমরা একটা প্রয়োজনীয় কাজে গিয়েছি, তারপরে তারা বলতেছে সার্ভার ডাউন, অপেক্ষা করেন। তখন আমাদের 1 ঘন্টা সময় নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে এই যে মানে যে ব্যাপারগুলো, তো এইগুলোর জন্য সফটওয়্যার টেস্টিং কিন্তু ক্রুশিয়াল। কখনো কখনো মানুষের লাইফ থ্রেটেনিংও কিন্তু হইতে পারে। যেমন আহ, মানুষের ব্লাড স্যাম্পল ধরেন টেস্ট করা হচ্ছে, তো সেখানে যদি কোনো একটা ছোটখাটো ভুল হয় তাহলে কিন্তু ডক্টর ভুল ট্রিটমেন্ট দিবে। এতে করে কিন্তু মানুষের লাইফের একটা রিস্ক থাকে। তার মানে সফটওয়্যার এখন আমাদের জীবনের সাথে প্রত্যেকটা সেক্টরে এমনভাবে জড়িত যে আমরা কিন্তু কোনোভাবেই সফটওয়্যার থেকে নিজেকে আলাদা করে চিন্তা করতে পারবো না। কাজেই সফটওয়্যার সফটওয়্যারের যে ইম্প্যাক্ট, সে ইম্প্যাক্টকে আপনি যদি ওভারকাম করতে চান, যে কোনো রকমের ব্যাড ইম্প্যাক্ট পড়বে না, বরং তার রিয়েল যে পারপাস ছিল হিউম্যানের কিছু ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করার, কাজে সেই দিক থেকে কিউএ কিন্তু খুবই ক্রুশিয়াল একটা রোল প্লে করে। তার মানে সফটওয়্যার টেস্টিং একটা বলতে পারেন যে এটা মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর খুবই ইম্পর্ট্যান্ট একটা পার্ট, যেটা অলরেডি কিন্তু এসডিএলসি যে প্রসেসটা, সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেল, এটার মধ্যেই আছে। এবং আহ, এই কারণেই গ্লোবালি এবং বাংলাদেশে আহ, মানে ডিমান্ড কিন্তু অনেক বেশি, কিন্তু আপনাকে অবশ্যই স্কিলড হইতে হবে। ঠিক আছে ভাই, আপনি অনেক ইলাবোরেটলি বললেন। আশা করছি আমাদের যারা ফ্রেশ গ্রাজুয়েটস আছে তাদের অনেক উপকার হবে। তারপর ফ্রেশ গ্রাজুয়েটস এর জন্যই আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে। সেটা হচ্ছে যে যাদের কিউএ তে আগ্রহী হলো, তেমন কোনো স্কিল বা কোনো নলেজ নেই কিউএ রিলেটেড ফিল্ডে, কিন্তু তারা কিউএ দিয়ে ক্যারিয়ার স্টার্ট করতে চায় এবং কিউএ তেই নিজেকে লং টার্ম ক্যারিয়ার প্ল্যান করছে, তাদের জন্য আপনার সাজেশন কি হবে? আচ্ছা, আপনার কোশ্চেনটা হলো যে যারা একদমই ফ্রেশ গ্র্যাজুয়েট তারা যদি কিউএ কে ক্যারিয়ার হিসেবে নিতে চায় তাহলে তাকে কি কি ধরনের স্কিল গেইন করতে হবে, রাইট? জি ভাই। আচ্ছা, তো আহ, যারা ফ্রেশ গ্র্যাজুয়েট তাদের জেনারেলি কিউএর উপরে নলেজ থাকবে না, এটাই খুব স্বাভাবিক। কারণ মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে আসলে কিউএর উপরে আলাদা কোনো কোর্স নাই। জেনারেলি ইউনিভার্সিটি আসলে গাইডলাইন প্রোভাইড করে
এবং সেটাও খুব ভাষা ভাষা, যে তুমি সবকিছু শিখো তারপর দেখো তোমার কোনটা ভালো লাগে, এই টাইপের। এবং অনেক ফ্রেশার আছে যারা জানতোই না, এখন অবশ্য জানে, বাট একটা সময় ছিল তখন তারা জানতোই না যে কিউএ বলে কোনো জিনিস আছে। তো যাই হোক, এখন কিউএর এই হেভি ডিমান্ডের কারণে এখন ইউনিভার্সিটিতে পড়াক আর না পড়াক মানুষ কিন্তু জানে যে কিউএ সেক্টরে খুব ভালো কিছু করা সম্ভব। এখন কিভাবে ভালো করবেন সেটার জন্য ডেফিনেটলি আপনাকে বেশ কিছু জিনিস জানতে হবে। যেমন আপনি টেস্টিং কি জিনিস, টেস্টিং এর মেইন অবজেক্টিভ কি, টেস্টিং কিভাবে করতে হয়, সর্বোপরি ম্যানুয়াল টেস্টিং এর উপরে আপনার খুব পারদর্শিতা থাকতে হবে। এবং ম্যানুয়াল টেস্টিং এক্সিকিউট করার জন্য স্পেসিফিক কিছু টুল, যেমন এপিআই টেস্টিং এর জন্য পোস্টম্যান, পারফরমেন্স টেস্টিং এর জন্য জেমিটার, তারপর ডাটাবেস, এই জিনিসগুলো কিন্তু আপনার জানতেই হবে। আমি চাইলে আরো ইলাবোরেটলি বলতে পারি যে ম্যানুয়াল টেস্টিং এ আসলে কি কি জানার দরকার। সো ওটা বললে আরো অনেক বেশি আসলে লং হয়ে যাবে। তো আমি জাস্ট এতটুকু বলি যে তার ম্যানুয়াল টেস্টিং বলতে একটা সফটওয়্যার সিস্টেম কিভাবে কাজ করে, তার কতগুলো ফিচার আছে, এবং কতভাবে এই সিস্টেমটার মধ্যে বাগ ফাইন্ড আউট করা যায়। যে এই সিস্টেম বাগ ফাইন্ড আউট করা মানে আপনি কিভাবে এই সিস্টেমটাকে ব্রেক করতে পারেন। কারণ এত মানুষ একটা সিস্টেম ইউজ করবে, কোনো না কোনো ভাবে কিন্তু এই সফটওয়্যারের কোনো না কোনো বাগ থাকতে পারে। হয়তো একটা রেজিস্ট্রেশন সার্ভিস এনি টাইম ব্রোকেন হয়ে যেতে পারে, বা লগ ইন করতে যে হয়তো লগ ইন হচ্ছে না, বা আপনি ইউজার হিসেবে লগ ইন করে অ্যাডমিনের মেনু অ্যাক্সেস করতে পারলেন। এই ধরনের যে কোনো কিছু একটা ফিচার যেভাবে কাজ করে, বা আপনি ফাইন্যান্সিয়াল একটা সিস্টেমের কথা চিন্তা করেন যে সেন্ড মানি হবে, তারপর ক্যাশ আউট করতে পারবেন, অথবা মানি পেমেন্ট করতে পারবেন। তো যে এক একটা সফটওয়্যারের এক এক ধরনের কনটেক্সট থাকে, তো সেই অনুযায়ী সিস্টেমটা প্রপারলি কাজ করতেছে কিনা আপনাকে তার নারী নক্ষত্র সবকিছু জানতে হবে। তো আপনার যদি একটা সিস্টেম সম্পর্কে জানার প্রবল আগ্রহ থাকে, আপনি যদি মনে করেন যে একটা সিস্টেমকে কত ওয়েতে ব্রেক করা যায়, এই জিনিসটা করে আপনি আনন্দ পাচ্ছেন, তারপর একটা ইউজার কত চমৎকার ভাবে একটা সিস্টেম ইউজ করতে পারে সেই পার্সপেক্টিভ থেকে আপনি খুব ভালো কিছু সাজেশন দিতে পারতেছেন, বা একটা সিস্টেমে অলরেডি একটা ইস্যু পাওয়া গেছে সেটা রুট কজ আপনি অ্যানালাইসিস করতে পারতেছেন, সর্বোপরি আপনি এই জিনিসগুলো নিয়ে যদি আনন্দ পান, তাহলে ডেফিনেটলি সফটওয়্যার টেস্টিং আপনার জন্য। তো এই জিনিসগুলো করার জন্য ডেফিনেটলি আমি যে যে টুলগুলোর কথা বললাম, এগুলো জাস্ট স্যাম্পল হিসেবে কিছু টুল আমি বললাম, যেমন পোস্টম্যান, জেমিটার, এগুলো ছাড়াও আরো অনেক টুল আছে, বাট এই জিনিসগুলো খুবই ক্রুশিয়াল আপনি যদি স্টার্ট করতে চান। এইগুলোর পাশাপাশি ডেফিনেটলি আপনাকে টেস্ট অটোমেশন জানতে হবে। তো টেস্ট অটোমেশন কি, যে আপনি যখন একটা সিস্টেম টেস্ট করবেন তখন ডেফিনেটলি আপনাকে কিন্তু অনেকগুলো টেস্ট কেস লিখতে হবে। তো টেস্ট কেস হচ্ছে যে একটা সিস্টেমের যে ফিচার, সেই ফিচারগুলো কিভাবে কাজ করে এবং কতভাবে ব্রেক করা যায়, এই জিনিসগুলোর কিছু কেস, যে আপনি এই কেসগুলোর মাধ্যমে চেক করে দেখবেন যে এই সিস্টেমটা প্রপারলি ওয়ার্কিং কিনা। তো ধরেন আপনি একটা ফুল সিস্টেমের টোটাল 100টা টেস্ট কেস বের করছেন। এখন কন্টিনিউয়াসলি কিন্তু আপনাকে যদি বলা হয় যে এই 100টা টেস্ট কেস আপনি এক্সিকিউট করেন প্রত্যেক সপ্তাহে, আপনার পক্ষে পসিবল না। তাহলে কিন্তু আপনাকে অটোমেশন করতে হবে, যে আপনি একবার ওয়ান টাইম স্ক্রিপ্টটা তৈরি করে ফেললেন, এরপর কন্টিনিউয়াসলি কিন্তু সে খুব দ্রুত গতি সময়ে ওই টেস্ট কেসগুলোকে এক্সিকিউট করে ফেলতে পারবে। এবং আপনি মাঝে মধ্যে আপনার যে আপডেট গুলো আছে সেই আপডেট গুলো করবেন, এবং পাশাপাশি অন্য নতুন ফিচারের কাজ আপনি ম্যানুয়াল টেস্টিং এর মাধ্যমে এক্সিকিউট করবেন। আর এক্সিস্টিং যেগুলো বোরিং কাজ ছিল সেগুলো আপনি অটোমেশনের হাতে ছেড়ে দিলেন, অটোমেটিক্যালি কাজগুলো চলতে থাকবে। সো অটোমেশন আমরা করতে পারি ওয়েব অটোমেশন, তারপর এপিআই অটোমেশন, এরকম প্ল্যাটফর্ম গুলাতে আমরা অটোমেশন স্ক্রিপ্ট তৈরি করতে পারি। এবং পপুলার যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেগুলোর জন্য ডেডিকেটেড কিছু ফ্রেমওয়ার্ক আছে। যেমন জাভা দিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে সেলিনিয়াম টেস্ট এনজি, তারপর পাইথন দিয়ে যদি কাজ করেন তাহলে পাই টেস্ট বা পাই ইউনিট টেস্ট, জাভা স্ক্রিপ্ট দিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে প্লে রাইট, তারপর সাইপ্রেস, এই ধরনের ফ্রেমওয়ার্ক গুলো যদি আপনি ইনিশিয়ালি শিখে রাখেন, তাহলে কিন্তু আপনার জব পাওয়ার জন্য এগুলো খুবই উপযোগী হবে। আপনি দেখবেন যে আপনি দেশের যদি কিছু বাংলাদেশে যদি কিছু জব
সাইট যেগুলো আছে, বিডি জবস বা অন্যান্য সাইট, লিঙ্কডইন তো আসলে ইন্টারন্যাশনাল, ওটার ব্যাপারে আমি আসছি। সো আপনি যদি বিডি জবসেও সার্চ করেন, আপনি দেখবেন যে বাংলাদেশে যে সমস্ত সফটওয়্যার কোম্পানিগুলো আছে তারা আসলে কিউএদের জন্য কি কি স্কিল চাচ্ছে বা যাদের জব ডেসক্রিপশনে কি কি চাচ্ছে, তো সেই অনুযায়ী কিন্তু আপনি নিজেকে এখন থেকে প্রিপেয়ার করতে পারেন। তাছাড়া গ্লোবালি যদি আপনি নিজেকে ওভাবে দেখতে চান, আপনি নিজেকে ফিট রাখতে চান, সেই ক্ষেত্রে আপনার বাইরের দেশের বিভিন্ন জব সাইটগুলো আছে, তবে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে লিঙ্কডইন। এখন লিঙ্কডইন হচ্ছে প্রফেশনালদের নেটওয়ার্ক, যেখানে আপনি দেখতে পাবেন যে রিমোট জব বা অফলাইন জব আপনি সার্চ করলেই আসলে পাবেন, এবং দেখবেন যে তারা কি কি ধরনের রিকোয়ারমেন্ট চাচ্ছে। এবং লিঙ্কডইনের খুবই মজার একটা ব্যাপার হলো, আপনি যদি লিঙ্কডইনে নিজের প্রোফাইলটা প্রপারলি সেট করতে পারেন, তাহলে লিঙ্কডইন আপনাকে সাজেস্ট করবে যে অমুক অমুক কোম্পানি তাদের জব ডেসক্রিপশন এইটা, এবং তাদের রিকোয়ারমেন্টের সাথে আপনার কতগুলো রিকোয়ারমেন্ট ম্যাচ আছে। সাপোজ তারা 10টা রিকোয়ারমেন্ট দিল, আপনি আপনার 8টা রিকোয়ারমেন্ট, আপনার 8টা স্কিল আছে, লিঙ্কডইন আপনাকে বলে দিবে যে ইউ মে বি ফিট ফর দিস জব, ইউ হ্যাভ 8 স্কিলস and 2 মিসিং। তাহলে কোন 2টা মিসিং আছে আপনি সেটা দেখে সেটা কিন্তু শিখে আপনি আবার আপ টু 10 আউট অফ 10 করে ফেললেন। আবার আরেকটা কোম্পানিতে হয়তো দেখলেন আরেকটা জিনিস মিসিং আছে, আপনি সেটাও শিখে ফেললেন। তো এইভাবে আপনি যদি নিজের স্কিলকে কন্টিনিউয়াসলি গ্রো আপ করতে থাকেন, বিশেষ করে যে আমি বললাম যে ম্যানুয়াল টেস্টিং এবং অটোমেশনের যে মিনিমাম যে জিনিসগুলো, এইগুলো যদি আপনি শিখে ফেলেন, হয়তো আপনার 2-3 মাস লাগবে শিখতে, এরপর আপনি কন্টিনিউয়াসলি অ্যাপ্লাই করবেন এবং তখনই আপনি বুঝবেন আরো নতুন কি কি জিনিস শিখতে হবে। তাছাড়া লিঙ্কডইনে বিভিন্ন কমিউনিটি আছে, সেখানে যদি আপনি জয়েন করেন, সেখান থেকে আপনি অনেক নতুন নতুন কিছু লার্ন করতে পারবেন, এবং আপনিও কিভাবে নিজের নেটওয়ার্ক বাড়াবেন, যে আপনি যদি একটা নতুন জিনিস শেখেন এবং আপনি কিভাবে শিখলেন, কি কি টেকনোলজি সেখানে ইউজ করেছেন, সেগুলো যদি একটু ডেসক্রাইব করেন, সেটার একটা ভিডিও করে আপনি সেটাকে শেয়ার করেন, আপনার কোড প্রজেক্টটা আপনার গিটহাবে আপলোড করে গিটহাবের লিঙ্কটা সেখানে দিলেন, এতে করে আপনার নেটওয়ার্কও কিন্তু অনেক বাড়বে। তো যারা হায়ারিং ম্যানেজার আছে বা টেক প্রফেশনাল আছে, আপনি যদি তাদের সাথে কানেক্টেড হন, তারা কিন্তু দেখবে যে আপনি আসলে এই জিনিসগুলো নিয়ে এক্সপ্লোর করতেছেন। সো আগে থেকেই কিন্তু তারা আপনার ব্যাপারে একটা পজিটিভ ভাইব রাখবে। সো সেই ক্ষেত্রে লিঙ্কডইনও কিন্তু আপনাকে সাপোর্ট করবে, আরো বেশি বেশি জব রিকমেন্ডেশন আপনাকে দিবে। তো এইভাবে আপনি শুরু থেকেই বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারবেন, পাশাপাশি এটাও বুঝতে পারবেন যে আরো কি কি ইমপ্রুভমেন্ট দরকার, এবং ইনশাল্লাহ আপনি 3-4 মাসের চেষ্টাতেই আপনি আপনার ডিজায়ার জব পেয়ে যাবেন। থ্যাংক ইউ ভাইয়া। আই হোপ যারা ফ্রেশার আছেন তাদের জন্য অনেক আপনি ইনফরমেশন দিয়ে ফেলেছেন, এবং মোর দ্যান এনাফ ইনফরমেশন গুলো। তো আমরা কিউব্রেন্স এর পক্ষ থেকে আজকে ওয়েবিনার এসেছি। কিউব্রেন্স নিয়ে আমরা কিছু ডিসকাশন করতে চাই। ওয়াসিফ ভাই যেহেতু আমাদের সাথে আছেন, কিউব্রেন্স এর প্রোডাক্ট ওনার। তো ভাইয়া, কিউব্রেন্স একটি গ্লোবাল কমিউনিটি কিউএ দের জন্য, আমরা এটা জানি। তবে দেয়ার আর লটস অফ পিপল যারা কিউব্রেন্স সম্পর্কে জানেন না, তাদের জন্য আপনি কিউব্রেন্স কিভাবে ডিসক্রাইব করবেন? থ্যাংক ইউ ইয়াসমিন আপু এন্ড সালমান ভাইয়া, আপনি যে নলেজগুলো শেয়ার করছেন অ্যাকচুয়ালি অনেক হেল্পফুল, এন্ড থ্যাংক ইউ ফর শেয়ারিং। ওকে, সো কমিউনিটির আগে আমি জাস্ট একটু বলি যে অলমোস্ট প্রত্যেকটা প্রফেশনে বা প্রত্যেকটা টিমের নিজস্ব কমিউনিটি আছে, রাইট? যেমন ডেভদের আছে, ডিজাইনারদের কমিউনিটি আছে, আমাদের কিউএ কমিউনিটি আছে। সো কিউব্রেন্স অ্যাকচুয়ালি কিউএ কমিউনিটি, খুবই সিম্পল ভাষায় যদি আমি বলি, দেন এটা একটা ওয়ার্ল্ড ওয়াইড কিউএ দেরকে একসাথে কানেক্ট করার জন্য মেইনলি এই কমিউনিটি ইনিশিয়েটিভ নেওয়া। সো আমরা নর্মালি কমিউনিটি থেকে কি এক্সপেক্ট করি, যে ঠিক আছে আমার একটা কমিউনিটি আছে, আমি কাজ করতে যে অনেক সময় অনেক প্রবলেম ফেস করি, রাইট? সো এই প্রবলেমগুলো যখন আমরা ফেস করতেছি, দেন হচ্ছে প্রবলেমগুলো আমরা কি হয়, আমরা আমাদের কমিউনিটিতে প্রেজেন্ট করি অ্যাজ এ স্ক্রিনশট অর সামথিং, কিছু লিখে এভাবে আমরা প্রেজেন্ট করি আমরা কমিউনিটিতে। দেন কি হয়, এই রিলেটেড প্রবলেম যারা আগে ফেস করে আসছে বা সলিউশন করে আসছে বা সলিউশন জানে, তারা ঠিকই রেসপন্স করে। দেন হচ্ছে আমরা অনেকেই আছে আমাদের মধ্যে যারা লেখালেখি খুব পছন্দ করি,
সো আমরা এরকম কমিউনিটিতে বিভিন্ন বিষয় নিয়ে ছোটখাটো ব্লগ লিখি বা আদার্স যে কোনো কিছু আমরা লিখে থাকি। সো বেসিক্যালি আমাদের এক্সপেকটেশন কি একটা কমিউনিটি থেকে এরকম। সো ঠিক এরকমই এক্সপেকটেশন থেকে অ্যান্ড আমিও একজন কিউএ। সো আমারও যখন আমি ক্যারিয়ার শুরু করি সেখান থেকে এই পর্যন্ত আমাদের যে এক্সপিরিয়েন্স অ্যান্ড যে প্রবলেমগুলো ফেস হইতেছে সেগুলো সবকিছু মাথায় রেখে আমরা যে কমিউনিটিটা ইন্ট্রোডিউস করছি কিউএ ফ্রেন্ডস, এখানেও সেম হচ্ছে আপনি কোন একটা প্রবলেম ফেস করছেন বা কোনো কোশ্চেন আপনার আছে বা এরকম যে কোনো কিছু আপনার কিউএ রিলেটেড আর কি। আমরা এখানে কিউএ যেহেতু কমিউনিটি বলতেছি, সো কিউএটাকে আমরা বেশি প্রিফার করি। সো আপনি এখানে হচ্ছে যে একটা কোশ্চেন অ্যারেজ করতে পারেন আর কিছু টপিক নিয়ে ডিসকাশন করতে পারেন আমাদের এই কিউএ ব্রেন্সে। সেম হচ্ছে যে আপনি কোনো কিছু নিয়ে শিখছেন বা কোনো কিছু নলেজ আছে বা কিছু একটা এক্সপ্লোর করছেন, সো হচ্ছে যে আপনারা কিউএ ব্রেন্সে হচ্ছে যে বেশ কিছু ক্যাটাগরি আছে লাইক ওয়েব টেস্টিং, গেম টেস্টিং, মোবাইল অ্যাপ টেস্টিং, দেন হচ্ছে ইন্টারভিউ কোশ্চেন্স, এরকম বহুত কিছু আছে। সো যারা লেখালেখি পছন্দ করেন তারা চাইলে আপনারা এই কমিউনিটিতে এসে এগুলো টপিক নিয়েও ব্লগ লিখতে পারেন। দেন হচ্ছে যে আপনারা ইন্টারভিউ কোশ্চেন্স কি কি ফেস করে বা রিসেন্টলি আমি বলবো যে প্রায় সময় হচ্ছে যে আমাদের যারা গ্র্যাজুয়েট পার্সন আছে, ফ্রেশ গ্র্যাজুয়েট স্পেশালি, তারা জিজ্ঞাসা করে থাকে। আই হোপ সালমান ভাই, দীপন ভাই হয়তো এই কোশ্চেনগুলো ফেস করছেন যে ভাই আমি ইন্টারভিউ কিভাবে প্রিপারেশন নিব। সো যেহেতু এক্সপার্ট এখানে ইনভলভ আছে, সো তারা হচ্ছে তাদের ইনসাইটগুলো এই প্ল্যাটফর্মটাতে শেয়ার করতে পারবে। অ্যান্ড নট অনলি যে শুধু আমরা শেয়ার করতেছি বা ডিসকাস করতেছি তা না, আমরা এই প্ল্যাটফর্মে দেখবো যে এখন ট্রেন্ডিং কি টপিকগুলো নিয়ে আলোচনা করা হইতেছে। জাস্ট সিম্পল একটা ইনসাইট দেখতে পাচ্ছি যে আচ্ছা এখন এআই নিয়ে খুব বেশি হাইপ চলতেছে, এআইটাকে আমরা টেস্টিং এ কিভাবে ইন্ট্রোডিউস করতে পারি, এই টপিকগুলো আমরা এখানে দেখতে পারবো। বা যারা এক্সপার্ট আছে তারা তাদের এই প্রোফাইলগুলো, তারা তাদের এই ইনসাইটগুলো আমাদের এখানে শেয়ার করতে পারতেছে। দেন এর পাশাপাশি আমরা আরো যেটা করতে পারতেছি সেটা হচ্ছে জবস। আমাদের এখানে একটা সেকশন আছে। সো অল কিউএ প্রফেশনাল যারা আছে বা যারা জব খুঁজতেছে এরকম যারা আছে, তারা সবাই অ্যাট এ গ্ল্যান্স এই প্ল্যাটফর্মটাতে আমরা জবও দেখতে পাচ্ছি। সো ইয়েস, একটা কমিউনিটি আর কি, একটা প্ল্যাটফর্ম যেখানে সব কিউএ প্রফেশনালসরা একসাথে তাদের নলেজ শেয়ার করে, কোলাবোরেশন হয়। আচ্ছা ভাইয়া, তো আমাদের এটা আজকের ওয়েবিনারটাও জব সিকার্স এর জন্য মেইনলি, এবং আপনিও মাত্র মেনশন করলেন যে জব নিয়ে কি সেকশন আছে কিউএ ব্রেন্স। সো এই সেকশনটা নিয়ে যদি আপনি একটু এলাবোরেট আইডিয়া দিতেন যে যারা কিউএতে জব করতে এখন খুঁজছেন বা আগ্রহী যারা, তাদের জন্য এটা কিভাবে হেল্প করবে? ওকে, সো ফার্স্টে নর্মালি কি হয় যে আমরা জব খুঁজি, রাইট? সো জব খোঁজার জন্য হয় দেখা যায় আমরা কিছু সোশ্যাল প্ল্যাটফর্মে সার্চ করি, যেমন লিঙ্কডইন, ফেসবুক আর আদার্স আমরা গুগলে সার্চ করি, কিংবা কোম্পানির ওয়েবসাইটগুলোতে যে ক্যারিয়ার পেজগুলো ফলো আপ করি। সো আমরা যেটা ট্রাই করতেছি ওয়ার্ল্ড ওয়াইড যত জব আছে, ইনক্লুডিং অনসাইট, রিমোট, কন্ট্রাকচুয়াল, যত ক্যাটাগরি জব আছে আর কি, সব জবগুলো আমরা ট্রাই করতেছি যে কালেক্ট করে একটা প্ল্যাটফর্মের থ্রুতে পাবলিশ করা, যেন অ্যাটলিস্ট যারা কিউএ প্রফেশনে সুইচ করতে চাইতেছে কিংবা হচ্ছে যে যারা জব খুঁজতেছে অ্যাকচুয়ালি, তারা যেন অ্যাট এ গ্ল্যান্স সবগুলো জব দেখতে পায় এবং হচ্ছে যে তারা কি টাইপের জব চাইতেছে সেগুলো খুব সুন্দরভাবে এখানে দেখতে পাবে। আমি জাস্ট ছোট্ট একটা জিনিস অ্যাড করবো সালমান ভাইয়ের সাথে। সালমান ভাইয়া যেটা মাত্র বলছে যে লিঙ্কডইনে একটা ফিচার আছে, যেমন হচ্ছে যে স্কিল ম্যাচে অনেক সময় দেখেছি আমরা 7 আউট অফ 10 এরকম স্কিল ম্যাচে দেখতে পাই। সো এখান থেকে আমি জাস্ট একটা ছোট্ট একটা সাজেশন অ্যাড করতে চাইতেছি। আর নর্মালি হচ্ছে যে আমাদের আমি পার্সোনালি যদি কোনো সেমিনার কিংবা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট যেগুলো হয়ে থাকে বা আমার জুনিয়র যারা থাকেন তারা যখন কোশ্চেন করে, সো আমি একটা জিনিস বলে থাকি, আই হোপ আমি আজকে বলতেছি আবার রিপিট করতেছি। সো সেইটা হচ্ছে যে আমরা খুব সিম্পলি হচ্ছে কিছু জিনিস নিজের স্কিল বাড়ানোর জন্য আমরা করতে পারি। লাইক জাস্ট একটা টেবিল নিলাম, টেবিলে 2টা কলাম অ্যাড করছি। সো একটা কলামে রাখলাম যে আমি কি কি পারি, আরেকটা কলামে আমি যে সিম্পলি হচ্ছে জব সার্কুলার যেগুলো আছে, লাইক ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, মানে গ্লোবালি যে সার্কুলারগুলো যেগুলো আছে, সেই সার্কুলারগুলোতে আমি যে জিনিসটা করতে পারি যে আপনার এক্সপিরিয়েন্স ওয়াইজ, ফর এক্সাম্পল আমি একজন ফ্রেশার, সো একজন ফ্রেশারের এক্সপিরিয়েন্স ওয়াইজ জব মার্কেটে বা কোম্পানিগুলো কি কি এক্সপেক্ট করতেছে,
যে তুমি অ্যাজ এ ফ্রেশার তোমার এই স্কিলগুলো আমার থাকা লাগবে, আমার রিকোয়ারমেন্ট। সো সবকিছু আর&ডি করে আমরা একটা সামারি তৈরি করতে পারি, অ্যান্ড ওই সামারিটা আমরা আরেকটা কলামে রাখলাম যে ওকে আমার এক্সপিরিয়েন্স ওয়াইজ কোম্পানিগুলো এই স্কিলগুলো এখানে চাইতেছে, অ্যান্ড আমি কি স্কিল পাচ্ছি সেগুলো আমরা আরেকটা কলামে রাখতে পারতেছি। দেন হচ্ছে আমরা কম্পেয়ার করতে পারি যে অ্যাকচুয়ালি হতেছে যে আমি যেগুলো জানি সেগুলো তাদের সাথে ম্যাচ করতেছে নাকি। যদি ম্যাচ করে দেন ওকে ফাইন, আমি প্র্যাকটিসে থাকবো, এগুলো আরো বেটার আসবে। যদি এরকম দেখি যে না ম্যাচ করতেছে না, দেন ডেফিনেটলি, যেহেতু এটা অনেক ফাস্ট একটা ইন্ডাস্ট্রি, রেগুলার আপ টু ডেট থাকতে হইতেছে, সো ডেফিনেটলি তারা যে জিনিসগুলো চায় সেগুলো আমাকে অবশ্যই জানতে হবে। সো জাস্ট এটা একটা শর্ট সাজেশন আর কি, বা যারা কিউএ নিয়ে ইন্টারেস্টেড তাদের জন্য। ভাইয়া, তাহলে আমরা বুঝতে পারছি যে সবচেয়ে মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে যখন স্পেসিফিক্যালি যারা ফ্রেশ গ্রাজুয়েট তারা জব খুঁজতে থাকেন, তারা অনেক লস্ট ফিল করেন, এবং যেসব ইনফরমেশন সাজেশনস প্রয়োজন সেগুলো হয়তো সবকিছুই ইন্টারনেটে এখন অ্যাভেলেবল আছে, বাট এই যে খোঁজা এবং টাইম ওয়েস্ট হয়, অনেক সবাই অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যায়। যেটা কিউব্রেন্সে থাকলে অটোমেটিক আপডেটস থাকবে মানুষের জন্য, তাদের সবকিছু সর্টেড হয়ে আসছে, যেরকম জব বলেন বা ইনফরমেশন বলেন, আবার কি কি স্কিল ডেভেলপ করা যায়, ইভেন এনভায়রনমেন্ট কেমন, এই সব কিছু নিয়ে তারা একটা বেসিক আইডিয়া হয়ে যাবে কিউএ ক্লাসে থাকলে। অ্যাজ আ ফ্রেশার এটা একটা কিক স্টার্ট হতে পারে তার জন্য, যে সো দ্যাট সে ফিল করতে পারে কিউএ তে জব করার এনভায়রনমেন্টটা কিরকম হয়, ফ্যামিলিয়ার হয়ে উঠতে পারে। আমাদের সাথে দীপন ভাইয়া আছেন, ভাইয়াকে অনেক ধন্যবাদ জয়েন করার জন্য। ভাইয়া কিন্তু অনেকদিন ধরে কিউএ প্রফেশনে আছে। তো আমরা শুরুতে যেটা বলেছিলাম, এবং আমাদের কাছে অলরেডি একটা কোয়েশ্চেনও এসেছে যে যারা কিউএতে জব সুইচ করতে চান অন্য ক্যারিয়ার থেকে, তাদের জন্য আপনার কোনো সাজেশনস আছে কি, যারা অনেকদিন অন্য ক্যারিয়ারে ছিলেন বাট কিউএতে জব করতে চান, তাদের জন্য আপনার সাজেশন? থ্যাংক ইউ আপু। বেসিক্যালি আসলে এটা অনেকেরই কোশ্চেন থাকে, আমি অলরেডি দেখতেছিলাম বেশ কিছু কমেন্টসে, সো দিস ওয়াজ আ গুড কোশ্চেন আই থিঙ্ক। সো বেসিক্যালি আমি যদি এটাকে দুইটা দিক থেকে চিন্তা করি, একটা হচ্ছে গ্রাজুয়েশন, মানে কেউ আইটি রিলেটেড সাবজেক্টে গ্রাজুয়েট হয়, কেউ আইটি রিলেটেড সাবজেক্ট ছাড়া অন্য সাবজেক্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করে। অ্যাট দ্য সেম টাইম কেউ কেউ যে কোনো সেকশন থেকে আসে, এসে হয়তো বা এমনও আছে কিছু আইটি ব্যাকগ্রাউন্ড থেকে যে আবার নন আইটি জবে ঢুকে কিছুদিন, দেন পরে আবার হয়তো বোরিং লাগতেছে, আবার আইটি ব্যাকগ্রাউন্ডে মুভ করতে চায়। সেরকম বেশ কিছু এরিয়া থেকে অ্যাকচুয়ালি টেস্টিং এ মুভ করা যায়, অবভিয়াসলি ইটস পসিবল। সো প্রথমত আমি যেটাকে বলবো সেটা হচ্ছে, কারণ বেসিক মেইন যে প্রসেসগুলো সেটা অলরেডি সালমান ভাই বলেছে, ওয়াসিফ ভাই বলেছে, থ্যাঙ্কস টু দেম। আমি জাস্ট হাই লেভেলে কথা বলি। বেসিক্যালি ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে মাইন্ড সেট আপ। সো অনেকের ক্ষেত্রে এটা হয় যে কেউ চাইতেছে মুভ করব বা সুইচ করব, এবার কিছুদিন ওইটা নিয়ে কাজ করার পরেই হাল ছেড়ে দেয়, মনে হয় যে না ওকে খুব দ্রুত সুইচ করব, খুব দ্রুত হয়ে যাবে। সো এই জিনিসটা ফার্স্ট অফ অল মাথা থেকে ছেড়ে ফেলতে হবে। First of all, we need to set up the mind, yes, it's our goal and the goal should be fixed. And সেটার জন্য প্রয়োজনে আমাদেরকে আগে জেনে নিতে হবে যে অ্যাজ আ কিউএ আমার রেসপন্সিবিলিটিস গুলো কি হতে পারে, আমার ক্যারিয়ারের ধাপগুলো কি কি হইতে পারে, আমি ফার্স্টে কি হিসাবে শুরু করব, এরপর কি হিসাবে প্রমোশন হবে, বা এরপর আমি লাস্ট এট দ্য এন্ড কোন পর্যন্ত যাওয়ার অপরচুনিটি আছে আমার এই ফিল্ডে। সো অ্যাজ আই বিলিভ a person can open a company at the same time, like from start very beginning she can start as a tester and then QA, then management of the QA, and then day by day remote job, and then earning foreign remittance at the same time. Obviously he can, if he can gain some clients from other areas, then obviously he can open her own source like outsourcing company, or because we don't need any huge place for this, we just need some people to do it and need client. So obviously it's possible. So if we have the mind set up, first thing, and after setting up the mind, আইটি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে যেটা হয় যে কিছু বেসিক নলেজ তাদের অলরেডি তৈরি থাকে, সো ফাউন্ডেশনটা বিল্ড আপ করা, প্রোগ্রামিং নলেজ,
তারপরে ওয়েবসাইটটা কিভাবে তৈরি হয়, অ্যাপগুলো কিভাবে তৈরি হয়, গেমগুলো কিভাবে তৈরি হয়। সো এই ব্যাপারগুলো তাদের ভিতরে ইনপুট করাই থাকে ফ্রম দ্য গ্রাজুয়েশন পোর্শন। আর নন আইটি ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হ্যাঁ অনেকেই আমরা ওয়েবসাইট ইউজ করি দেখি, কিন্তু ঠিক ওটা কিভাবে বিল্ড আপ হয়েছে, কিভাবে কাজ করে, এটা একটু ডিফিকাল্ট হয়ে যায় তাদের জন্য জানা। So I believe প্রত্যেক IT background, non-IT background or from any other sector of professional career, যদি তাদেরকে আসতে হয় তাদের ফার্স্ট একটা সেম ফেজে আসা জরুরি। তো সেম ফেজটা আমি কি বলছি, যদি আমরা ম্যানুয়াল টেস্টিং এর কিছু কোর্স করতে পারি, সো দ্যাট আই ক্যান নো দ্যাট অ্যাকচুয়ালি টেস্টিং এ কি হয়, টেস্টিং আমাকে কিভাবে করতে হবে। সবাই মনে করে হ্যাঁ ঠিক আছে একটা ওয়েবসাইটে ঢুকবো, দেখবো কাজ করতেছে কিনা, ইটস ফাইন। নো, ইটস নট ফাইন। উই হ্যাভ টু ডু এ লট অফ থিংস। Testing itself a job, itself a sector, so we have to do a lot of things for sure. So that is why অবশ্যই আমাদেরকে জানতে হবে টেস্টারের কাজ কি, টেস্টারের কিভাবে কাজ করে, কোন কোন প্রসেসে কাজ করে। সো এটা ম্যানুয়াল টেস্টিং এর একটা কোর্সে সবকিছুই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। অ্যান্ড দেন কিছু স্কিল সেট যেমন এপিআই টেস্টিং, লোড টেস্টিং, কিছু টুলস আছে, পোস্টম্যান যেটা অলরেডি সালমান ভাই বলেছে। সো এগুলো শেখার পরে সো everyone they will know that okay, yes, this is my job. So now they will try to apply internship or fresher job. Nowadays fresher job power with a salary it's quite difficult for me, but internship power করা যেতে পারে। and এই ক্ষেত্রে যখনই সে ট্রাইটা করবে নন আইটি ব্যাকগ্রাউন্ড, সে একটা প্রবলেম ফেস করতে পারে। what's the problem? So you do not have any IT knowledge, so why you are coming to an engineering sector? So in that case যেটা মানে ওই পার্সন গুলোকে হেল্প করতে পারে সেটা হচ্ছে সার্টিফিকেশন। একটা আইএসটিকিউবি সার্টিফিকেশন বা সিটিএফএল যদি থাকে তাহলে এটা প্রুফড যে হ্যাঁ তার প্রথমত এটা প্রুফ যে তার ইন্টারেস্ট অনেক বেশি এবং সেই ক্যারিয়ার গোলটা তার ফিক্সড। এটা যেমন রিক্রুটারকে হেল্প করবে টু চুজ হিম। আর অ্যাট দ্য সেম টাইম যদি তার একটা সার্টিফিকেশন থাকে, সো এটাও প্রুভ হয়ে গেল ওকে তারও কিছু বেসিক নলেজ আছে, হোয়াট এভার, মানে অবভিয়াসলি তার বেসিক নলেজ আছে আইটি সেক্টরে এবং কিউএ সেক্টরে তার অনেক ভালো নলেজ আছে। সামটাইমস ইন কেস এটা অন্য আইটি ব্যাকগ্রাউন্ড থেকে আসা অন্য যে কারো থেকে ভালো হয়ে যেতে পারে। অ্যাট দ্য সেম টাইম আর কিছু দরকার, সেটা হচ্ছে কিছু এক্সট্রা প্রোগ্রামিং নলেজ। সো এই প্রোগ্রামিং নলেজটা যদি থাকে তাহলে বেশ কয়েকটা লাইক ল্যাঙ্গুয়েজ যদি জানা থাকে বেসিকটা অ্যাটলিস্ট, তাহলে সে টেস্টার হিসেবে কাজ শুরু করতেই পারে। সো অনেকের ধারণা থাকে যে কোডিং একেবারেই দরকার নেই। সো এইটা আমার কাছে মনে হয় না, কারণ কিভাবে বিল্ড হচ্ছে এটা যদি জানা যায় তাহলে বাগটা সহজে ধরা যায়, ব্রেক লজিকটা ব্রেক করাটা সহজ হয়। যেটাকে আমরা হোয়াইট বক্স টেস্টিং বলি অ্যাকচুয়ালি ইয়েস। সো হোয়াইট বক্স টেস্টিং এট দ্য সেম টাইম ব্ল্যাক বক্স টেস্টিং দুইটাই যদি করা যায় অবভিয়াসলি এটা ফাইন আমার জন্য, আমার কাছে যেটা মনে হচ্ছে। অ্যান্ড দেন ইটস এ টেস্টার। অ্যান্ড নাওয়াডেজ আরেকটা জিনিস আমি খেয়াল করি বাংলাদেশে অনেক পোস্ট গুলো দেখা যায় যে কিউএ চাইতেছে, বাট অ্যাকচুয়ালি রেসপন্সিবিলিটিস গুলো দেখলে বোঝা যায় যে জাস্ট এ টেস্টার, আর কিছুই তাদের দিয়ে করানো হয় না বা তারা করে না। বাট when they join that they feel like okay, it's my QA job. No, it's not a QA job. For a QA you have to perform in several perspectives, like from the very beginning of the product, like from the requirement analysis to the maintenance of that project, not only launching. So I have launched my product, so I don't have any much responsibility. That's not true. So what we can think from the several perspective. At the testing phase we'll think about tester perspective or user perspective, whatever you say. But to be a proper QA we have to think about the client perspective, we have to think about devs perspective, we have to think about business perspective in some cases as well. So যখন আমরা এই সবগুলো পার্সপেক্টিভ থেকে চিন্তা করে নিজেকে ওই জায়গাতে বসিয়ে কাজ করতে পারবো, তখন প্রপার একজন কিউএ হওয়া পসিবল। অ্যান্ড দেন অটোমেশন ইটস অ্যানাদার পার্ট, ম্যানুয়াল টেস্টিং অটোমেশন টেস্টিং ইজ অ্যানাদার পার্ট, অ্যান্ড আই এম সেইং অ্যাবাউট টেস্টিং অ্যান্ড কিউএ। সো আমি যদি দুইটা পয়েন্ট মাথায় রাখি, ফিক্স মাই গোল, মাইন্ড সেট আপ, অ্যান্ড দেন লার্নিং সামথিং নিউ এভরিডে। প্রত্যেকদিন কিছু যদি নতুন নতুন কিছুটা অন্তত আগানো যায়, so it will not take a lot of time to get the result. That's it. থ্যাংক ইউ ভাইয়া এত এলাবোরেটলি আমাদেরকে বলার জন্য। তো ভাইয়া আপনি তো গেম টেস্টিং নিয়ে অনেক দিন ধরেই কাজ করছেন রাইজ আপ ল্যাবসের সাথে। ভাইয়া অনেকেই গেম টেস্টিং এ ইন্টারেস্টেড, বাট নিয়ে
যারা কাজ করতে চান তাদের জন্য আপনি কি অ্যাডভাইস দিবেন আপনার অলরেডি এত কিছু বাইরে? ওকে, অবভিয়াসলি গেম টেস্টিং তো একটা পার্ট অফ টেস্টিং বা একটা পার্ট অফ কিউএ অবভিয়াসলি। সো টেস্টার হিসেবে বেসিক যে নলেজগুলো লাগবে সেটা তো থাকবে, লাইক অ্যাটেনশন টু ডিটেল, অ্যানালিটিক্যাল স্কিল, তারপরে এপিআই টেস্টিং, লোড টেস্টিং, এটসেট্রা এটসেট্রা, যেগুলো আমাদের লাগবে, টুলস নলেজ, জিরা, এগুলো তো লাগবেই ফর শিওর। অ্যাট দ্য সেম টাইম গেম টেস্টিং এর কিছু স্পেসিফিক ব্যাপার থাকে, যেমন এখানে বিজনেসটা একটা ইম্পর্টেন্ট থিং। গেম টেস্টিং এ অবভিয়াসলি বিজনেস, গেমে অবভিয়াসলি বিজনেস থাকে। সো অনেক ক্ষেত্রে দেখা যায় এটা যত মানুষের কাছে রিচ করবে তত ওদের বিজনেসটা বাড়বে। সো হয় কি, একটা হিউজ এরিয়াকে কাভার করতে হয় গেমের ক্ষেত্রে, অনেকগুলো ডিভাইস, অনেক রকম ডিভাইস, কারণ মোবাইলেই বেশিরভাগ খেলা হয়। সো মোবাইল টেস্টিংটা মানে অনেকগুলো ডিভাইস থাকে, সো সেটার একটা টেস্টিং এর ব্যাপার আছে এরিয়া ওয়াইজ। লোকালাইজেশনের একটা ব্যাপার আছে, অনেক কান্ট্রিতে এটা লঞ্চ হবে। সো এবং দেয়ার ইজ লাইক কোনো এজ গ্যাপ বা ডিসক্রিমিনেশন ওখানে নাই, যে কেউই সে গেমটা ইউজ করতে পারে এবং শুড বি ভেরি সুইটেবল টু এভরিওয়ান। সো ল্যাঙ্গুয়েজ একটা ব্যারিয়ার হয়ে দাঁড়ায় অনেক ক্ষেত্রে এই সময়। আবার দেখেন, একটা গেমে ইটস নট আ লাইক একটা প্রোডাক্ট, আমরা ই কমার্স সাইটে দেখি যে একটা প্রোডাক্ট শুরু করলাম, আমার কিছু ব্যালেন্স থাকলো, আমি প্রোডাক্টটা চুজ করলাম, চুজের পরে আস্তে 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 পেমেন্ট করলাম, প্রোডাক্টটা পেয়ে গেলাম। একটা সিম্পল ফ্লো, সিম্পল না অবভিয়াসলি, এর মধ্যে অনেক ব্যাপার স্যাপার আছে। বাট গেমের ক্ষেত্রে কি হয়, অনেকগুলো লেভেলস থাকে। যদি গেমটা খুব শর্ট টাইমের জন্য হয় এবং লাইক শর্ট টাইমে সাকসেস পেয়ে যাওয়া হয়, তাহলে ওই গেমের ইন্টারেস্ট মানুষের থাকবে না। সো গেমের ক্ষেত্রে কি অনেকগুলো লেভেলস থাকে, প্রাইজিং এর ব্যাপার আছে, রেজাল্টের ব্যাপার আছে, চ্যাটিং এর ব্যাপার থাকে অনেক ক্ষেত্রে। সো হিউজ অপশনস বেসিক্যালি। সো এর জন্য বেসিক্যালি ফার্স্ট যেটা দরকার সেটা হচ্ছে পেশেন্স। প্রচুর পেশেন্স থাকা লাগবে গেম টেস্টিং করতে গেলে, in like as well as with the skill set of a basic tester. So at the same time প্রচুর ডেটা থাকে গেমে, এই ডেটাগুলা হ্যান্ডেল করা এবং একটার পর একটা লেভেলে যাওয়া। সো এই ডেটা হ্যান্ডেলিং এর জন্য প্রচুর টেস্ট ডেটা থাকে। যদি আমি একটা সিম্পল গেমের কথা চিন্তা করি, সাপোজ একটা রেসিং গেম, আমি স্টার্ট করব 0 থেকে এন্ড করব 100 এ, এর মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, 0 to 100 100টা পয়েন্ট, এবং 100টা পয়েন্টের জন্য লাইক 100 রকম প্রাইজ হতে পারে। সেই ক্ষেত্রে আমরা বাউন্ডারি ভ্যালু টেস্টিং বা মাঝেরটা দেখলাম বা শেষেরটা দেখলাম, কোনো ক্লাস পার্টিশনিং করে দেখলাম, এটা করা যায়, বাট ইটস রিস্কি, কারণ এখানে প্রাইজের ব্যাপার আছে। সামটাইমস ওই প্রাইসটা এনক্যাশ করতে পারে কেউ, সো পেমেন্টের ব্যাপার আছে। সো ইন দ্যাট কেস মোস্ট অফ দ্য থিং আমি যেহেতু কাজ করছি যে প্ল্যাটফর্মে, আমরা ওভারঅল গ্লোবাল প্ল্যাটফর্ম, এটা অনেক দেশেরই টেস্টার আছে, বাট they are not suitable like in boundary value analysis, this kind of testing process. So they want to test every process, every steps, to be ensured that yes, payment is actually fine because it's the business. So এটা একটা ব্যাপার থাকে। at the same time প্রচুর অ্যানালিটিক্যাল স্কিল, আউট অফ দ্য বক্স থিঙ্কিং করতে হবে, কারণ গেম খেলার সাথে রিয়েল লাইফ কিছু সিনারিওস ম্যাচ করতে পারে। যখন আমি গেম খেলছি, যেমন ফর এক্সাম্পল গেম খেলছি, ওই সময় একটা মেসেঞ্জারে মেসেজ আসতে পারে, একটা কল আসতে পারে, কল এসে আমার ইন্টারনেট কানেকশনটা ডিসকানেক্ট হয়ে যেতে পারে। সো তখন কেমন বিহেভিয়ার হওয়া উচিত? আমি একটা গেমের একদম লাস্ট পয়েন্ট, আমি জানি যে এখানে আমি সাকসেসফুল হবই, লেভেল আমি শেষ করবই, কিন্তু ওই টাইমটাতে আমার নেটওয়ার্ক লুজ করে গেল, সেক্ষেত্রে আমি কি এক্সপেক্ট করব? সেরকম বেশ কিছু ব্যাপার আছে যে জিনিসগুলো অ্যাকচুয়ালি রিয়েল লাইফ সিনারিওর সাথেও গেম টেস্টিং এর ক্ষেত্রে ম্যাচ করতে হয়। প্রচুর ডিভাইস কভারেজ দিতে হয়, সেক্ষেত্রে আমরা রেজুলেশন, স্ক্রিন সাইজ মেজার করে, আমাদের কিছু টুলস আছে লাইক আই ক্যান নেম লাইক ব্রাউজার স্ট্যাক, এখানে অনেক ধরনের ডিভাইস আমরা স্ট্রিম করতে পারি, লাইক রিয়েল লাইফ স্ট্রিমিং। সো ওইখানে আমরা দেখতে পারি, আমরা লোকেশন চেঞ্জ করে দেখতে পারি যে অন্য লোকেশনে গেলে এটা কেমন বিহেভিয়ার করবে। লোকালাইজেশন টেস্ট করতে হয়, অনেক ধরনের ল্যাঙ্গুয়েজ। সো এইগুলাই বেসিক্যালি অ্যাকচুয়ালি এখানে করা হয়। এটার জন্য কোনো এক্সট্রা স্কিল সেট দরকার আছে বলে আমার মনে হয় না, বাট ওই যেটা বলছি যে 3-4টা পয়েন্ট, পেশেন্স, এক্সট্রা অ্যানালিটিক্যাল স্কিল, থিঙ্কিং আউট অফ দ্য বক্স, হ্যাভিং পেশেন্স, ডেটা হ্যান্ডলিং ক্যাপাসিটি, and if anyone have this, I think it's better. I'm done. Thank you. থ্যাংক ইউ ভাইয়া। আপনার যে
এত সুন্দর করে এক্সপ্লেইন করেছেন। আমি অনেক কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যেগুলো অলরেডি অ্যান্সার্ড হয়ে গেছে আপনার এক্সপ্লেনেশনের মাধ্যমে, যেটার জন্য আপনাকে আরো ধন্যবাদ। আমরা ওয়াসিফ ভাইয়ের কাছে একটু ব্যাক করছি। কিউব্রেন্স নিয়ে আমার আরেকটি কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমরা তো অলরেডি বুঝতে পারছি যে বেসিক্যালি এটা পোস্টে ইন্টারাকশনের মাধ্যমে, ব্লগ এবং পোস্টে কমেন্টে ইন্টারাকশনের মাধ্যমে নলেজ শেয়ারিং একটা প্ল্যাটফর্ম। তো যারা ধরেন ফ্রেশার আছেন তারা অনেকেই এখানে আছে এবং তারা তাদের যে অ্যাক্টিভিটিসটা তারা যদি এমপ্লয়ারদের কাছে হাইলাইট করতে চান, বিকজ অনেকেই আছে যে যেমন এক্সপিরিয়েন্স শো করার মতো কিছু নেই, কিন্তু তাদের নলেজ আছে, তারা কিউবেন সেটা শেয়ার করছে। সো ইন দ্যাট কেস তারা কিভাবে নিজেদের কে হাইলাইট করতে পারে যে তারা কিউবেন সে যে ইন্টারঅ্যাক্ট করছে, এই ব্যাপার কিভাবে হায়ারদের কাছে হাইলাইট করতে পারে? ওকে, নাইস কোশ্চেন বাই দ্য ওয়ে। মানে অ্যাকচুয়ালি হচ্ছে যে ফ্রেশ গ্রাজুয়েটদের থেকে মোস্টলি এই টাইপের কোশ্চেনগুলোই আসে আমাদের কাছে। সো আমি যেটা এগ্রি করি যে এখন আমাদের বেশ কিছু ইউনিভার্সিটিতে কিউএ রিলেটেড কোর্সগুলো ওইভাবে ইন্ট্রোডিউস হয়নি, বাট রিসেন্টলি যেটা আমি খেয়াল করতেছি যে হ্যাঁ আস্তে আস্তে ইন্ট্রোডিউস হইতেছে। বেশ কিছু ইউনিভার্সিটি এগুলোকে ফোকাস দিচ্ছে, তাদের মেইন কোর্সগুলোতে এগুলো অ্যাড করতেছে। সো আমি যেটা বলবো যে যারা ফ্রেশ গ্রাজুয়েট বা রিসেন্ট গ্রাজুয়েট করতেছে, সো নর্মালি তাদের কাছে কোনো প্রফেশনাল এক্সপিরিয়েন্স থাকে না যে আমি এখানে এখানে কাজ করছি। হ্যাঁ কিছু থাকে যেগুলো খুব রেয়ার কেস। সো তারা কি করতে পারে তাদের এক্সপিরিয়েন্স অ্যাড করার জন্য বা প্রজেক্টস অ্যাড করার জন্য তারা কি করতে পারে, নর্মালি হচ্ছে যে কিউএ রিলেটেড কিছু জিনিসগুলো নিয়ে আর টপিকগুলো নিয়ে র্যান্ডমলি চেক করতে পারে, আর আর&ডি করতে পারে, টুলসগুলো নিয়ে আর&ডি করতে পারে। সো এগুলো তারা আর&ডি করে কিভাবে নিজেদেরকে শোকেস করবে বা কিভাবে সিভিতে হচ্ছে যে তারা এগুলো ফুটাই তুলবে। সো বেশ কিছু সোশ্যাল প্ল্যাটফর্ম আছে যেমন লিঙ্কডইন বা গিট বা আদার্স প্ল্যাটফর্মগুলোতে তারা হচ্ছে যে তাদের প্রোফাইলগুলো শোকেস করে, তাদের নলেজগুলো দেখায়। দেন হচ্ছে যে গিটে তাদের হচ্ছে যে প্রজেক্টগুলো আপডেট করে, যেগুলো হচ্ছে সিভিতে অ্যাজ এ স্কিল অ্যাজ এ প্রজেক্ট তারা এগুলো অ্যাড করে থাকে, রাইট? সো এই কাজগুলো করে থাকি। সো আমরা যেই প্রোফাইল শেয়ারিং একটা ফিচার আছে প্রোফাইল, সেটা নিয়ে আমরা এখন কাজ করতেছি। কোনো পার্সন কিউএ ইন্ডিভিজুয়াল কিংবা হচ্ছে যে ফ্রেশ গ্রাজুয়েট যারা কিউএতে ইন্টারেস্টেড, তারা চাইলেই যে তাদের যে প্রোফাইলে তারা যে পোস্টগুলো লেখালেখি করতেছে, ডিসকাশনগুলোতে তাদের যে কন্ট্রিবিউট করতেছে, এগুলো তাদের প্রোফাইলে শোকেস করতে পারবে। ফর এক্সাম্পল ইয়াসমিন আপু, আপনি হচ্ছে যে কোনো কিছু লিখছেন, সো অ্যাজ এ অথর আমি দেখতেছি ইয়াসমিন রোড সামথিং। ওকে, সো আমি যেটা করতে পারি যে আমি আপনার প্রোফাইলে যে দেখতে পারি যে আচ্ছা আপনি আরো কিছু ইনসাইট শেয়ার করছেন, দেন হচ্ছে যে আপনি এই ডিসকাশনগুলোতে কন্ট্রিবিউট করতেছেন। সো নট অনলি হচ্ছে যে আমরা নিজেরা নলেজ শেয়ার করতেছি, ইভেন যারা রিক্রুটার আছে কিংবা হায়ারিং ম্যানেজার আছে, নর্মালি কি হয় সিভি আসে, আমরা কিন্তু হচ্ছে তাদের প্রোফাইলগুলো চেক করি, তাদের প্রজেক্টগুলো চেক করি। সো আমরা এরকম যদি দেখি যে ইয়েস কিউএনএ সে আসলে প্যাশনেট, আমরা সিভি দেখলে কিন্তু বুঝতে পারি যে হ্যাঁ তার টপিকগুলো বা কথাগুলো যেভাবে সাজাইছে সেটা অ্যাকচুয়ালি কিউ রিলেটেড। সো তারা এই জিনিসগুলো হচ্ছে যে এখানে এই প্ল্যাটফর্মটাতে শেয়ার করতে পারে, বা কমিউনিটি যেগুলো আছে আমাদের কিউএ কমিউনিটি সেগুলোতে শেয়ার করে জাস্ট লিঙ্কটা অ্যাড করে দিলে তাদের, আই থিঙ্ক আমি মনে করি যেটা যে অ্যাজ এ ফ্রেশে তাদের সিভির ওয়েটটা অনেকখানি বেড়ে যাবে কম্পেয়ার টু আদার্স। সো ইয়েস আই থিঙ্ক আমাদের যে কমিউনিটি, শুধু আমি বলবো না যে কিউএ ব্রেন্স নিয়ে বলবো না, আমাদের যে অ্যাকচুয়ালি কিউএ কমিউনিটি আর কি, সেখানে তারা, আমি পার্সোনালি সাজেস্ট করবো যে তারা কন্ট্রিবিউট করুক এবং হচ্ছে যে তাদের সিভি আরো বেশি এনরিচ করুক, যাতে রিক্রুটার বা হায়ারিং ম্যানেজার যারা আছে তাদের চোখে জিনিসগুলো আসে এন্ড হচ্ছে যে সিলেকশনের সুবিধা হয় অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ ভাইয়া। আমরা অলমোস্ট শেষের দিকে পৌঁছে গেছি আমাদের ওয়েবিনারে। আমরা অনেক কোয়েশ্চেন্স এসেছে, অনেক কোয়েশ্চেন্স অলরেডি অ্যান্সার হয়ে গেছে আমাদের ডিসকাশনের মাধ্যমে। আরো কিছু কোয়েশ্চেন্স আছে যেগুলোতে আমরা একদম শেষে যাব। তো শেষ করার আগে আবার সালমান ভাই এবং জীবন ভাইয়ের কাছে একটি প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা তো কিউ ব্রেন্স নিয়ে অনেক কিছু আলোচনা করলাম, তো কিউ ব্রেন্স নিয়ে আপনাদের মতামত বা ফিউচার এক্সপেকটেশনস কি ভাইয়া? সালমান ভাইয়া। আচ্ছা, কিউবে ব্রেইনস আমার কাছে মনে হয়েছে যে এটা হচ্ছে একটা কিউএদের স্ট্যাক ওভারফ্লো টাইপের কিছু একটা।
তো যেখানে খুব গোছানো স্ট্যাক ওভারফ্লো কিন্তু আমার কাছে গোছানো মনে হয় না ট্রুলি, কিন্তু সেটা হচ্ছে জ্ঞানের ভান্ডার। সেখানে যে কোনো মানুষ যে কোনো কোশ্চেন করে, তাদের সলিউশন গুলা দেয়, এই যে এটা হচ্ছে না সেটা হচ্ছে না, মানুষ হচ্ছে যে যারা পারে তারা এটার সলিউশন দিচ্ছে। তো কিউবে ব্রেইনসটা হচ্ছে কি একই সাথে স্ট্যাক ওভারফ্লোর মতো একটা ব্যাপার আছে, যে সেখানে মানুষ কমেন্ট করতে পারে, আহ, একজন সেটার সলিউশন দিতে পারছে, আবার সেখানে একটা গোছানো অর্গানাইজড ওয়েতে আপনারা পোস্ট করছেন যে বিভিন্ন বিষয়ে কিউএ ক্যারিয়ার নিয়ে, তারপর বিভিন্ন জব সেক্টরের যে কোথায় কোথায় সার্কুলার আছে সেগুলোকে একটা প্ল্যাটফর্মে নিয়ে আসছেন। তো সর্বোপরি এটা কিউএদের জন্য মানে এত ইফেক্টিভ হবে আমি মনে হয় আগে এরকম কোনো প্ল্যাটফর্ম দেখি নাই। হয়তো আমি ব্লগ সাইট দেখছি বিভিন্ন, সেখানে জাস্ট গড়পড়তা ম্যানুয়াল টেস্টিং কাকে বলে, টেস্টিং কাকে বলে, টেস্টিং কত প্রকার ও কি কি, এই টাইপের জিনিস আছে। কিন্তু মানুষের বা একটা ফ্রেশ গ্রাজুয়েটদের যে একটা কিছু কমন কোশ্চেন থাকে, যে আমি আসলে কিভাবে একটা প্রপার গাইডলাইন পাবো, কিভাবে আমি আমার ক্যারিয়ারকে গ্রো আপ করতে পারি, বা অলরেডি আই হ্যাভ 3 or 4 years অফ এক্সপিরিয়েন্স, এখন আমি আসলে কি কি নতুন স্কিল লার্ন করতে পারি, বা মানে আপ টু ডেট টেকনোলজির সাথে আপ টু ডেট থাকার জন্য আমার এখন কি কি স্কিল ডেভেলপ করতে হবে, এই ধরনের জিনিসগুলো আমি অলরেডি দেখলাম যে সেখানে আছে। এবং ইউজারদের সাথে বা ফ্রেশ গ্রাজুয়েটদের সাথে একটা লিঙ্ক বিল্ড আপ করার চেষ্টা চলছে কিউবে ব্রেইনসে। তো এটা খুবই আসলে ইফেক্টিভ মনে হয়েছে আমার কাছে এখন পর্যন্ত। তো সেখানে আমার মানে জাস্ট মনে হয় যে আপনারা চাইলে এইটা হয়তো করতে পারেন, জাস্ট আমার সাজেশন, যে সেখানে কিউএ রিলেটেড কেউ যদি কোনো একটা প্রবলেম ফেস করে, ধরেন অটোমেশনে কেউ একটা স্ক্রিপ্ট আটকায় গেছে, তো সেখানে কন্টিনিউয়াসলি যারা কন্ট্রিবিউট করবে তারা হয়তো স্ট্যাক ওভারফ্লোর মতো পয়েন্ট পাইতে থাকবে, এবং তাদের জন্য হয়তো স্পেশাল কোনো একটা রিওয়ার্ডের ব্যবস্থা করা যাইতে পারে। আমি জানি না আছে কিনা, বাট এটা আমার মনে হইলো। তাতে করে আমার মনে হয় যে কমিউনিটি খুব দ্রুত গেইন করা পসিবল। মানে যত বেশি মানুষের সাথে ইন্টারাকশন রাখা যায়, মানুষ কিন্তু সেটা বেশি পছন্দ করে। তো এটা জাস্ট আমি আমার সাজেশন থেকে বললাম, বাট ওভারঅল কিউএ ব্রেইনস কনসেপ্ট ইজ রিয়েলি অসাম। থ্যাংক ইউ ভাইয়া। দিগল ভাইয়া, আপনার এক্সপেকটেশনস কিউরিংস? ওকে, বেসিক্যালি কিউএ ব্রেইনস নিয়ে বলতে গেলে আমার একটা কথা মনে পড়ে। আমাদের একাডেমিক লাইফ এক স্যার বলতেন যে তোমরা যে কি জানো না এটাই তো জানো না। সো অনেক আমাদের ক্ষেত্রে আসলে এটাই প্রবলেমটা হয় যে স্টেইং আপ টু ডেট এটা তো একটা ম্যান্ডেটরি থিংস ফর কিউএদের, মানে কিউএদের জন্য, সেটা ফ্রেশার হোক বা হচ্ছে 3-4 বছরের এক্সপিরিয়েন্স হোক। সো এই প্ল্যাটফর্মটাতে গেলে আমরা না জানতে পারতেছি যে আমি কি কি জানি না, দেন আমি সেগুলো জানতে পারতেছি। আমি যেমন কমেন্টেও বেশ কয়েকটা কোশ্চেন দেখলাম যে অ্যাকচুয়ালি কোন স্কিলটা দরকার, আমরা বলতেছি স্কিল দরকার, এই স্কিল ওই স্কিল, সেটা কিভাবে করব, কোন স্কিলটা অ্যাকচুয়ালি দরকার। সো কি জানি না এটা আমরা ওখান থেকে জানতে পারবো, এবং তারপরে যেটা জানি না ওইটাও আবার জানতে পারবো। সো ইটস এ গুড প্ল্যাটফর্ম ইন দ্যাট কেস। অ্যাট দ্য সেম টাইম জব পোর্টাল অবভিয়াসলি ইটস এ গুড থিং, কারণ আমাদের বেশ কিছু জব পোর্টাল কিউএদের জন্য আছে, কিছু ফ্রিল্যান্সিং প্ল্যাটফর্মও আছে, কিন্তু দেখা যায় কি অনেক কিছু ফেক থাকে সেখানে। অনেক জায়গায় মানুষ অ্যাপ্লাই করার পরে দেখা যায় যে ওখান থেকে ডলার চাইতেছে। সো এরকম বেশ কিছু জিনিস হয়। সো একটা ফ্রেশ সুন্দর জায়গা থাকলে সবাই অবভিয়াসলি এখানে মুভ করবে বা দেখতে চাইবে এখান থেকে জব। আরেকটা জিনিস আমি জানি না স্টিল আছে কিনা, হ্যাঁ আরেকটা পয়েন্ট, পোর্টফোলিও শেয়ারিং ইটস অবভিয়াসলি গুড থিং সো ফার। আমি মনে করছি যে এটা একটা পোর্টফোলিওর মতো থাকবে এই কিউএদের জন্য। আর একটা জিনিস আমি ফেস করি সেটা হচ্ছে যে যদি কেউ একটা কোর্স আমরা করি বা কিছু কোনো একটা নতুন টুলস শিখি বা কোনো একটা নতুন জিনিস জানি, সেটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে না পারলে ওইটা 2 মাস 3 মাসের বেশি টেকে না মাথায়। সো যদি কিউএ ব্রেইনস প্ল্যাটফর্মে সেরকম কোনো কিছু অ্যাপ্লিকেবল থাকে, মানে অ্যাপ্লাই করার মতো জায়গা থাকে, লাইক কিছু এপিআই সেগুলো নিয়ে আমরা টেস্টিং করতে পারলাম, খেলাধুলা করতে পারলাম লাইক দ্যাট, বা কিছু পেজ যেটা পেজগুলো বাগি উই নো,
দেন ওইখানে আমরা প্র্যাকটিস করতে পারলাম, তারপরে হচ্ছে টেস্ট কেস লিখতে পারলাম, টেস্ট কেসগুলো সেখানে আমরা নোট ডাউন করতে পারলাম, তারপরে বিভিন্ন ধরনের লগ ইন পেজ থাকতে পারে, রেজিস্ট্রেশন পেজ থাকতে পারে, বেসিক কমন জিনিস যেগুলো ইন্টারভিউতে মানুষ ফেস করে সেগুলো থাকতে পারে। সো এই প্র্যাকটিসগুলো যদি করা যায়, যদি কিছু অটোমেশন, হ্যাঁ ঠিক আছে কিছু পেজ আছে, সো এই পেজগুলো নিয়ে আমরা অটোমেশন করি, নিজেরাই করি, করে ওটা সাবমিট করি, দেখি কাজ করে কিনা। সেরকম যদি প্র্যাকটিসিং কোনো প্ল্যাটফর্ম করা যায় তাহলেও হ্যাঁ এটা একটা ভালো রিচেবল হবে টু আদার পারসন। সো ওভারঅল সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে ইটস আ অল ইন অন প্ল্যাটফর্ম অ্যান্ড আই উইশ ইট হ্যাজ এ গ্রেট ফিউচার। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এতক্ষণ টাইম দেওয়ার জন্য। আমরা অলমোস্ট শেষে চলে এসেছি। আমরা কিছু কোয়েশ্চেন্স, অনেক কোয়েশ্চেন্স এসেছে, আমরা কিছু কোয়েশ্চেন্স এর অ্যান্সার জানতে চাই ভাইদের সকলের কাছ থেকে। তো সবচেয়ে কমন যে কোয়েশ্চেনটা আসে এটাই আমি এটা দিয়ে শুরু করি যে how can a QA professional move from just finding defects to promoting a culture of quality throughout the development process? আমি কি রিপিট করব কোয়েশ্চেনটা? QA প্রফেশনাল হিসেবে জাস্ট ডিফেক্ট ফাইন্ডিং থেকে শুরু করে কোয়ালিটি এনশিওর করার জন্য ডেভেলপমেন্ট প্রসেসে তারা এক্স্যাক্টলি ট্রানজিশনটা থ্রুতে কিভাবে যায়, এটা বেসিক্যালি কোয়েশ্চেন। I think I got that question. Salman bhai, Dipun bhai, if you have no issues, I can answer. Sure. Correct me if I'm saying wrong anything. Okay. Normally cultural process, I think উনি এটা মিন করতে চাইছে যে নরমালি কি হয় যে আমরা একটা ইস্যু পাইতেছি, ইস্যুটা সরাসরি আমরা পোস্ট বাগ রিপোর্ট করে দিই। সো আই থিঙ্ক দিস ইজ এ কালচারাল প্রসেস ফ্রম মাই এন্ড। সো আমরা যে জিনিসটা করি অ্যাজ এ কিউএ, নট অনলি আপনি যে ইস্যুটা পাচ্ছেন সেটা জাস্ট রুট কজটা অ্যানালাইসিস না করে কি কারণে এটা হইতে পারে, কোন মডিউল থেকে এটা আসতে পারে, এক কথায় যদি আমরা যেটা বলি যে রুট কজ অ্যানালাইসিস অ্যান্ড এক্সাক্ট জিনিসটা যেটা আইডেন্টিফাই যদি আমরা করে দিয়ে রিপোর্ট করতে পারি, ইয়েস এই জায়গা থেকে এই জিনিসগুলো আসতেছে। ফর এক্সাম্পল হচ্ছে যে আমরা জাস্ট একটা রিপোর্ট করি যে 403 পাচ্ছি, সিম্পল আমি 403 পাচ্ছি। আমরা যদি এটাকে আরো এলাবোরেটলি এক্সপ্লেন করতে পারি, মেবি আমার অ্যাক্সেস নাই বা সামথিং ফরবিডেন আসতেছে, সো এই শুধু যে রিপোর্ট করে দিলাম দ্যাটস এ কালচারাল প্রসেস। তো আমাদের এই জিনিসটা থেকে একটু বের হয়ে আসা উচিত, আমাদের এক্সাক্ট টু দি পয়েন্ট রুট কজ সহ মেনশন করে আমাদের রিপোর্টগুলো করা উচিত। থ্যাংক ইউ ভাইয়া আপনার সুন্দর এক্সপ্লেনেশনের জন্য। এখন আমরা আরেকটি কমন কোয়েশ্চেনে চলে যাচ্ছি যে can a fresher start a career in automation without any knowledge in manual testing? সালমান ভাইয়া আপনার এই ব্যাপারে কিছু বলার আছে? হ্যাঁ, সো কোশ্চেনটা হচ্ছে ক্যান এ ফ্রেশার স্টার্ট এ ক্যারিয়ার ইন অটোমেশন উইদাউট এনি নলেজ ইন ম্যানুয়াল টেস্টিং? ওকে হাবিব আপু, আপনি বলতে চাচ্ছেন যে অটোমেশন আপনি করবেন বাট ম্যানুয়াল টেস্টিং এর কোনো নলেজ ছাড়া। এটার অ্যান্সারটা আসলে আপনি যদি আসলে প্রোগ্রামিং জানেন তাহলে আপনি আসলে করতে পারবেন, বাট সেই ক্ষেত্রে আপনি আসলে শুধু অটোমেশনই করলেন বাট অটোমেশন টেস্ট অ্যাকচুয়ালি করলেন না। মানে সেট অফ থিংস আপনাকে প্রোভাইড করা হয়েছে, ইউ জাস্ট অটোমেটেড দিস। ওকে, সো আপনি অতটুকু করতে পারবেন, বাট তাতে করে একটা মানে আপনি আসলে বলতে পারবেন না যে আপনি আসলে একজন কিউএ অটোমেশন ইঞ্জিনিয়ার। জাস্ট আপনি কি করলেন, একজন কিউএ সে টেস্ট কেস লিখছে, তারপর একজন টেস্ট ইঞ্জিনিয়ার বা সে সে এগুলোকে এক্সিকিউট করছে,
সো সবকিছু করে দেওয়ার পর আপনাকে জাস্ট বলছে আপনি এটা অটোমেশন করে দেন। সেই ক্ষেত্রে আসলে আপনি জাস্ট অটোমেশনই করলেন, অ্যাকচুয়ালি নিজেকে আপনি কিন্তু কিউএ বলতে পারছেন না। সো করতে পারবেন না ব্যাপারটা এমন না, বাট আপনি যদি আসলে নিজে জানেন, নিজে বোঝেন যে কোথায় কোন কোন ইস্যু আছে বা কোন কোন টেস্ট কেসগুলো এক্সিকিউট করতে হবে, রিলেটেড আর কি কি কেসেস আছে, সেটা বুঝে যদি আপনি অটোমেশন করেন, আপনি আসলে 100% টেস্ট কাভারেজ দিতে পারবেন। তো এই আর কি। সো উইদাউট এনি manual testing knowledge, actually you can do, but it's not it's actually not recommended. ওকে ভাইয়া, আপনার কাছে আরেকটি কমন কোয়েশ্চেন, আমি বিশেষ করে যে অনেক ফ্রেশারদেরই আসলে এই কোয়েশ্চেনটা থাকে যে হাউ দ্য রোল অফ কিউএল উইল evolve in the next 5 years and what skills should we start building now to stay ahead? শাশ্বত হালদার এই কোয়েশ্চেনটি করেছেন। ওকে, সো 5 ইয়ার্স পরে আপনি নিজেকে কোন অবস্থানে দেখতে চান, বা কিউএতে আসলে কি কি স্কিল ডেভেলপ করতে হবে বলে আপনার মনে হচ্ছে? তো ওকে, তো 5 ইয়ার্স পরে এখন যে অবস্থায় আছে ডেফিনেটলি তার থেকে আরো অ্যাডভান্সড হবে। এখন আপনার যে কিউএ নলেজ আছে সেইটা নিয়ে যদি আপনি চিন্তা করেন যে আপনি 5 বছর পরেও একইভাবে টেস্টিং করবেন, একই ফ্রেমওয়ার্ক নলেজ আপনি কাজ করবেন, এটা ডেফিনেটলি ভুল হবে। কারণ 5 বছর আগেও অনেক কিছু ছিল না যেগুলো আমরা এখন জানি, আবার 5 বছর পরেও কিন্তু অনেক নতুন নতুন টেকনোলজি আসবে। বিশেষ করে এআই যতটা আসলে স্প্রেড হয়েছে আমাদের মধ্যে, সো এআই টেস্টিং বা এআই কে ইউজ করে আমরা আমাদের টেস্টিং কে কিভাবে ইফেক্টিভ করতে পারি, এই জিনিসগুলো নিয়ে আপনি একটু স্টাডি করতে পারেন। যেমন আপনি হয়তো এআই কে বলতে পারেন যে এটা হচ্ছে আমার একটা টেস্ট সিনারিও, এখান থেকে কি কি টেস্ট কেস লেখা যায়। আপনি দেখবেন সে মোটামুটি অনেক হাবিজাবি টেস্ট কেস বলবে, কারণ এআই কিন্তু বিশেষ করে যেমন চ্যাট জিপিটি বলেন বা ডিপসিক বলেন, এরা এখনো কিন্তু খুব গ্রোয়িং পর্যায়ে আছে। এবং আমি এখন পর্যন্ত ফিল করি যে আমি আসলে কিউএর যে মৌলিক বিষয়গুলো সেগুলো তো মানে তখন তো আর চ্যাট জিপিটি ছিল না, তো সবকিছু আসলে আমার হাতে কলমে শেখা। তো আমি মাঝে মধ্যে চ্যাট জিপিটি কে টেস্ট করি, হ্যাঁ, যে এই একটা সিনারিও দিলাম, তুমি এখান থেকে টেস্ট কেস বের করো। দেখা যায় যে আমার টেস্ট কেস হওয়ার কথা হলো 10টা, সে আমাকে 30টা টেস্ট কেস দিচ্ছে। খুব খুশি হয়ে যায়, আরে এতগুলো টেস্ট কেস। পরে দেখা যায় ম্যাক্সিমামে হচ্ছে ইনভ্যালিড। হ্যাঁ, তো তার মানে কি যে এরা আসলে কবে গ্রো আপ করবে স্টিল ইউ ডোন্ট নো, বাট ইউ হ্যাভ টু নো দ্য ফান্ডামেন্টাল থিংস। সো ইফ ইউ নো দ্য ফান্ডামেন্টাল থিংস and continuously if you grow up your knowledge, then you can get help from the chat gpt or ai. সো আরো আরেকটা জিনিস খেয়াল করবেন যে পারফরমেন্স টেস্টিং এর জন্য আমরা যেমন আগে জেমিটার ইউজ করতাম এবং এর চাহিদা কখনো কমবে না, হঠাৎ করে দেখবেন K6 এর একটা ভাইব চলে আসছে। সো এখন এই মুহূর্তে যদি আপনি K6 না জানেন, আপনার নিজের কাছে অসম্পূর্ণ মনে হবে যে সবাই পারতেছে আমি কেন পারি না। এবং ডেফিনেটলি এর কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা জেমিটারে হয়তো কমপ্লেক্স বেশি, K6 এ হয়তো অনেক ইজিয়ার। আবার দেখবেন যে 2 বছর আগেও সাইপ্রেসের অনেক বেশি ভাইব ছিল, কিন্তু এখন কিন্তু একটু কমছে। প্লে রাইট এখন সেই স্থানটা নিয়ে নিছে। কারণ কি, অবশ্যই সাইপ্রেসের কিছু লিমিটেশন ছিল যেগুলোকে প্লে রাইট ওভারকাম করছে। তার মানে আপনি একটা জিনিস শিখলেন, আপনার টেন্ডেন্সি থাকতে হবে যে কন্টিনিউয়াসলি নতুন নতুন যে সমস্ত টেকনোলজিগুলো আসে সেগুলোর সাথে কন্টিনিউয়াসলি পরিচিত হওয়া। এবং এটা আসলে খুব কঠিন কিছু না। আপনি হয়তো যে কেউ শুনে মনে করতে পারে যে সারা জীবন তো তাহলে পড়াশোনাই করতে হবে, বাট বেসিক্যালি আপনি যদি ফান্ডামেন্টাল জিনিসগুলো ভালোভাবে জানেন, আপনার কিন্তু জিনিসগুলো শিখতে খুব বেশি সময় লাগবে না। এটা কিন্তু আমি সবসময় বলি, এবং আমি নিজে এটা ফিল করি। আমি আমার একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি যে জাভাস্ক্রিপ্টে মোটামুটি 7-8টা ফ্রেমওয়ার্ক আছে টেস্ট অটোমেশনে, যেমন পাপেটিয়ার, কোডসেভ জেস, ওয়েব ড্রাইভার আইও, নাইট ওয়াচ জেস, তারপরে সাইপ্রেস, প্লে রাইট, অনেকগুলো আমি বললাম। তো আমি কি আসলে এতগুলো ফ্রেমওয়ার্ক শিখছি? আসলে এতগুলো শিখি নাই। আমি কোনটা শিখছি? আমি শিখছি জাভাস্ক্রিপ্ট, নো অটোমেশন। আমি জাস্ট জাভাস্ক্রিপ্ট শিখছি। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স কিভাবে কাজ করে, প্রমিস কনসেপ্ট কি, ES6 এর কি কি ফিচার গুলো আছে, তো সবকিছু আমি শিখছি। এরপর আমি প্রথম একটা টেস্ট ফ্রেমওয়ার্ক নিলাম,
তো সেটা নিয়ে আমি দেখলাম যে আচ্ছা ওদের সিনট্যাক্স এরকম, এবং মোস্টলি আমি দেখলাম যে আমার 70% নলেজ সেখানে কাজে লাগছে। হয়তো কিছু জিনিস তাদের সিনট্যাক্স হয়তো একটু আলাদা, তো আমি সেটা শিখলাম। এরপরে আমি সুইচ করলাম আরেকটা ফ্রেমওয়ার্কে। আমি দেখলাম যে আর আগের ফ্রেমওয়ার্কটার সাথে এবার ম্যাচ করলো 90%, এবং আমার জাভাস্ক্রিপ্টের নলেজও কিন্তু কাজে লাগলো। আমাকে মাত্র 10% শিখতে হয়েছে। এরপর কন্টিনিউয়াসলি আমি সবগুলো টেস্ট ফ্রেমওয়ার্ক এক্সপ্লোর করলাম এবং দেখলাম যে মোটামুটি 90% পর্যন্ত সবকিছু ম্যাচ করে। আমাকে হয়তো 10% শিখতে হচ্ছে, যেটার জন্য আপনাকে খুব বেশি এফোর্ট দিতে হবে না আসলে ও 10% শেখার জন্য। তার মানে আপনি যখন মৌলিক বিষয়গুলো জানবেন, পিওর কনসেপ্ট গুলো জানবেন, আপনার কিন্তু টুলস আপনি জাস্ট ইউজ করবেন, কিন্তু এর ব্যাক এন্ডে যে রহস্যগুলো আছে সেগুলোর জন্য আপনার প্রোগ্রামিং নলেজ এবং আপনার ম্যানুয়াল টেস্টিং এর যে টেস্টিং স্ট্র্যাটেজি এবং বিভিন্ন রকমের যে টেস্টিং টার্মস গুলো আছে, কোন সময় কোন ধরনের টেস্টিং অ্যাপ্লাই করবেন, কেন করবেন, এই জিনিসগুলো যদি আপনি একটু ভালোভাবে জানেন, টুলস আসলে কিছুই না। আপনি একটা টুল শিখবেন, 5টা টুল পরবর্তীতে এমনি এমনি পারবেন। সো খুব অ্যাডভান্স কিছু আপনি শিখলে যে অনেক বড় কিছু হয়ে যাবেন, ব্যাপারটা কিন্তু তা না। মানে আমরা আসলে সময়ের সাথে তাল মিলায়ে যে সমস্ত জিনিসগুলো আমরা দেখব যে ম্যাক্সিমাম কোম্পানি এগুলোকে রিকোয়ার করতেছে, অথবা আপনি যে কোম্পানিতে জয়েন করছেন তারা যে টুলটা আপনাকে সাজেস্ট করতেছে, আপনার যদি মানে ওই ফান্ডামেন্টাল নলেজ গুলো ভালো থাকে, আপনার সেটা আসলে শিখতে কষ্ট হবে না। সো আপনারা ফান্ডামেন্টাল বিষয়গুলো শেখার প্রতি যদি মনোযোগী হন, আমার মনে হয় যে ওই শত শত টুল শেখা নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই আসলে। সো 5 ইয়ার্স পরে আপনি এটাই চিন্তা করবেন যে আপনি এখন যদি বেসমেন্ট স্ট্রং রাখেন, ইনশাল্লাহ 5 বছর পরে অটোমেটিক্যালি সময় আপনাকে বলে দিবে কি কি জিনিস আপনাকে শিখতে হবে। সো থ্যাংক ইউ সবাইকে। আমরা হচ্ছে অনেক কোয়েশ্চেন অ্যান্সার, যা যা কোয়েশ্চেন ছিল সো ফার আই হোপ সবাই অ্যান্সার পেয়ে গেছে। এবং আপনাদের সবাইকে, সাউন্ড ভাইয়া, দীপন ভাইয়া এবং ওয়াসিফ ভাইয়া, এত সময় নিয়ে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং এত ইনসাইটস এন্ড এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আপনাদের সবাইকে আমাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আশা করি যারা জয়েন করেছেন তাদের জন্য সেশনটা খুবই ইনসাইটফুল ছিল। সবাই ভালো থাকবেন। আমার সেশন শেষ করছি। থ্যাংক ইউ আপু, দ্য সেশন ওয়াজ রিয়েলি ভেরি নাইস অ্যান্ড আই হোপ সবাই বেশ ভালো কিছু, অ্যাটলিস্ট কিছুটা গাইডলাইন পেয়েছে, এবং বাকি সব গাইডলাইন তো কিউ ব্রেইনসেই আছে। সো কিউ ব্রেইনসের সাথেই থাকুন। হোপসো আপনারা এটাই জানতে পারবেন, দীপন ভাই যেটা বললেন যে আমরা কি জানি না সেটাই আসলে জানি না, বা আমাদের কি শিখতে হবে সেটাই জানি না। তো এটা খুবই চমৎকার একটা কথা ছিল, আসলেও কিন্তু তাই। তো অ্যাকচুয়ালি এই প্ল্যাটফর্মে আপনারা কি জানেন না সেটা জানতে পারবেন, তারপরে কতটুকু জানতে হবে সেটাও আপনারা জানতে পারবেন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ এভরিওয়ান। আমরা তাহলে সেশন শেষ করছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আপু, আল্লাহ থ্যাংক ইউ। হাফেজ। আল্লাহ হাফেজ।